একটু ভাবুন তো, একটা ৩ বা ৪ বছরের বাচ্চা মাঠে দৌড়াতে গিয়ে হঠাৎ ধপাস করে পড়ে গেল। হ্যাঁ, আর হাঁটু ছিলে যাওয়ার সেই ক্লাসিক দৃশ্য। একদম। তো এই যে বাচ্চাটা পড়ে গেল আর কাঁদতে শুরু করল, আমাদের চারপাশের সমাজ বা সাধারণ ধারণা আমাদের কি বলে? এই সময় কান্নারত বাচ্চাটির সবচেয়ে বড় ভরসার জায়গা বা কমফর্ট জোন হচ্ছেন মা, তাই না? অবভিয়াসলি, মা ছুটে যাবেন, ধুলো ঝেড়ে কোলে তুলে নেবেন। আমরা তো এটাই দেখে অভ্যস্ত। ঠিক। কিন্তু আজ যদি আমি বলি যে ওই পড়ে যাওয়ার ঠিক পরের কয়েক সেকেন্ডে একজন বাবা কিভাবে রিয়্যাক্ট করছেন, তা ওই শিশুটির ব্রেন আর্কিটেকচার বা মস্তিষ্কের গঠন চিরকালের জন্য বদলে দিতে পারে। ওয়াও! মানে চিরকালের জন্য? হ্যাঁ, চিরকালের জন্য। আর এটাই আমাদের আজকের গভীর বিশ্লেষণের মূল বিষয়। আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলতে যাচ্ছি, যা ওই যে বাবা মানে শুধু পরিবারের অর্থনৈতিক ভরসা, এই ছাঁচে ঢালার সনাতন ধারণাটিকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেবে। সত্যি বলতে এটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনা। আমারও তাই মনে হয়। আমাদের আজকের এই আলোচনার মিশনই হল সোর্স থেকে এটা উদ্ঘাটন করা যে কিভাবে একজন বাবার স্নেহময় উপস্থিতি কেবল কিছু সুন্দর স্মৃতিই তৈরি করে না, বরং এটি একটি শিশুর আবেগ, ব্রেন এবং সামাজিক দক্ষতা গঠনের পেছনের সবচেয়ে শক্তিশালী মেকানিজম হিসেবে কাজ করে। রাইট। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। কারণ এই আলোচনাটি কেবল তাদের জন্যই নয় যারা বাবা হয়েছেন বা বাবা হবেন। একদমই না। কারণ আমরা সবাই তো কারো না কারো সন্তান। ঠিক বলেছেন। আমাদের সবারই নিজস্ব কিছু আচরণগত ধরন আছে। আমরা কেন স্ট্রেসফুল বা কঠিন পরিস্থিতিতে নির্দিষ্টভাবে রিয়্যাক্ট করি, তা জানার কৌতূহল মেটাতে এ বিষয়গুলো বোঝা ভীষণ প্রাসঙ্গিক। এখানে চমকপ্রদ বিষয়টা হলো গবেষণার ডেটা এবং এই সোর্স মেটেরিয়াল আমাদের পরিষ্কার দেখাচ্ছে যে বাবার এই সক্রিয় উপস্থিতি কেবল বর্তমানের জন্য একটা ওই ফিল গুড বা সুন্দর পরিবেশ তৈরি করছে না। আচ্ছা, তাহলে এটা কি করছে? বাবার সাথে তৈরি হওয়া সম্পর্কটি একটি শিশুর ভবিষ্যতের মানসিক স্বাস্থ্য এবং অন্যান্য মানুষের সাথে সে কিভাবে সম্পর্ক গড়বে তার একদম প্রাথমিক ভিত্তি তৈরি করে দেয়। তার মানে এটা শুধু কিছু প্যারেন্টিং টিপস নয়। না না, একদমই না। আমরা আজ কোনো সাধারণ পেরেন্টিং হ্যাক্স নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি হিউম্যান সাইকোলজির একদম রুট বা শেকড় নিয়ে, যা একটা শিশুর গোটা জীবনের মানচিত্র তৈরি করে দিচ্ছে। এই যে আপনি মানচিত্র তৈরির কথা বললেন, সোর্স মেটেরিয়ালে এই মানচিত্রের একদম প্রথম বিন্দু হিসেবে নিরাপত্তাবোধ বা সিকিউরিটির কথা বলা হয়েছে। হ্যাঁ, ফাউন্ডেশন বা ভিত্তি। রাইট। কিন্তু আমি যদি একটু বাস্তবতার দিক থেকে চিন্তা করি, সোর্স বলছে বাবার স্নেহ এবং শারীরিক উপস্থিতি শিশুর মনে গভীর নিরাপত্তাবোধ তৈরি করে। সেখান থেকে শিশু নিজের সক্ষমতার উপর আস্থা পায় এবং নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না। ঠিক। আমার প্রশ্ন হল, শারীরিক উপস্থিতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মানে বাবা হয়তো সারাদিন অফিস করে এসে ক্লান্ত হয়ে সোফায় বসে আছেন, ফোন স্ক্রোল করছেন বা টিভি দেখছেন, আর বাচ্চাটা কার্পেটে বসে নিজের মতো খেলছে। যেটা আমাদের অনেক ঘরেই দেখা যায়। একদম তাই। বাবা তো শারীরিকভাবে উপস্থিত আছেন, একই ঘরে। সোর্স কি একই সেই নিরাপত্তাবোধের ভিত্তি বলছে? না, বিষয়টা এত সহজ নয় আসলে। সোর্স মেটেরিয়াল যদি আমরা গভীরভাবে পড়ি, সেখানে খুব স্পষ্ট করে সক্রিয় ও স্নেহময় উপস্থিতির কথা বলা হয়েছে। সক্রিয় উপস্থিতি বলতে? এই যে সোফায় বসে ফোন স্ক্রোল করা, এটা হচ্ছে প্যাসিভ প্রেজেন্স বা নিষ্ক্রিয় উপস্থিতি। শিশুর মস্তিষ্ক কিন্তু খুব স্মার্ট। সে এটা খুব ভালো করেই বোঝে যে কে তার দিকে মনোযোগ দিচ্ছে আর কে দিচ্ছে না। আচ্ছা, মানে শুধু একই ঘরে থাকলেই হবে না। ঠিক। বিষয়টা হলো এনগেজমেন্ট বা সম্পৃক্ততা। সাইকোলজির ভাষায় একে বলা হয় সিকিউর বেস বা নিরাপদ আশ্রয়। এই সিকিউর বেস কনসেপ্টটা কিভাবে কাজ করে? একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে বুঝতে মনে হয় একটু সুবিধা হতো। অবশ্যই। ধরুন একটা বাচ্চা প্রথমবার পার্কে গেছে এবং স্লাইড বা পিছলানো খেলনাটার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, বাচ্চাদের কাছে ওটা তো এভারেস্ট জয়ের মতো ব্যাপার। একদম। স্লাইডটা তার কাছে অনেক উঁচু আর ভয়ের মনে হচ্ছে। সে সিঁড়ি দিয়ে একটু ওঠে আর ভয় পেয়ে পেছন ফিরে তাকায়। সে আসলে কি খুঁজছে তখন? বাবাকে বা মাকে? সে দেখছে তার ওই সিকিউর বেস সেখানে আছে কিনা। বাবা যদি তখন ফোন না ঘেটে তার দিকে তাকিয়ে একটা হাসি দেন বা মাথা নেড়ে বোঝান যে তুমি যাও, আমি দেখছি, তখন শিশুর মস্তিষ্কে একটা সিগন্যাল যায়। একটা ভরসার সিগন্যাল। ঠিক। সে বোঝে যে যদি আমি পড়েও যাই, আমাকে সামলে নেওয়ার মতো একটা শক্ত ব্যাকআপ আমার পিছনে আছে।
এই যে পেছন ফিরে তাকানো এবং একটা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে ভরসা পাওয়া, এটাই সে মেকানিজম যা বাচ্চার ঝুঁকি নেওয়ার বা নতুন কিছু এক্সপ্লোর করার ভয়টাকে একদম কমিয়ে দেয়। আপনার কথা শুনতে শুনতে আমার মাথায় একটা ছবি ভেসে উঠছে। কি ছবো? এতে অনেকটা একটা বহুতল ভবনের ফাউন্ডেশন বা শক্ত ভিতের মতো, তাই না? মাটির নিচে রড আর সিমেন্টের বাঁধন যদি মজবুত হয়, তবে আপনি সেই ভবনের উপরে নিশ্চিন্তে আরও কয়েক তলা তুলতে পারবেন। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে ধসে পড়ার কোনো ভয় থাকবে না। রাইট। শিশুরাও তাহলে ঠিক সেই দালানের মতো। বাবার দেয়া ওই ব্যাকআপ আছে ফিলিংসটাই হচ্ছে সেই ভিত যা তাকে নির্ভয়ে নতুন দক্ষতা অর্জনের দিকে ঠেলে দেয়। একদম নিখুঁত একটা অ্যানালজি দিয়েছেন। এবং এই ভিতটা যখন শক্ত হয়, তখন শিশু কিন্তু বাইরের পৃথিবীর জন্য প্রস্তুত হওয়া শুরু করে। বাইরের পৃথিবী বলতে ঘরের বাইরের সামাজিক জীবন? হ্যাঁ, কারণ এরপরেই তো তার জীবনে অন্যান্য মানুষ আসতে শুরু করে, বন্ধু, শিক্ষক, আত্মীয়-স্বজন। আর বাইরের পৃথিবীর সাথে ডিল করতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা। ঠিক বলেছেন। আর এখানেই আমরা সোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং অংশগুলোর একটিতে চলে আসছি। কারণ আত্মবিশ্বাস তৈরি হওয়ার পর যখন একটা শিশু বাইরের পৃথিবীর সাথে মিশতে যায়, তখন বাবার ভূমিকা একটা অন্য রূপ নেয়। চমৎকার একটা রূপ। সোর্স ম্যাটেরিয়াল বলছে যে বাবা এক ধরনের আবেগের পাঠশালা হিসেবে কাজ করেন। বাবার সাথে পজিটিভ ইন্টারঅ্যাকশন শিশুকে রাগ, হতাশা বা দুঃখের মতো কঠিন আবেগ সামলাতে শেখায়। সে শেখে কিভাবে আবেগকে হেলদি ওয়েতে প্রকাশ করতে হয়। কিন্তু একটু দাঁড়ান, এখানে বিষয়টা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। সমাজ তো আমাদের একদম অন্য কথা বলে। কোন ব্যাপারে? সামাজিকভাবে আমরা দেখি বাবাদের অনেক সময় খুব কঠোর, গম্ভীর বা শক্ত হিসেবে দেখা হয়। বলা হয় বাবারা সহজে কাঁদেন না বা খুব একটা ইমোশন দেখান না। হ্যাঁ, ওই ট্র্যাডিশনাল পুরুষালী ইমেজ আর কি। ঠিক। অন্যদিকে আমাদের সোর্স বলছে যে বাবারাই নাকি প্র্যাকটিক্যালি শেখায় যে আবেগ প্রকাশ করা স্বাভাবিক। এই বৈপরীত্যটা কিভাবে কাজ করছে? একজন শক্ত বা রাশভারী বাবা কিভাবে একটা বাচ্চাকে ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণ শেখান? এই জায়গাটাতেই গবেষণার আসল চমক। সমাজে প্রচলিত মিথ আর বিজ্ঞান সম্পূর্ণ আলাদা কথা বলছে এখানে। আচ্ছা। সোর্সের ডেটা যদি আমরা বিশ্লেষণ করি, বাবারা এই আবেগ নিয়ন্ত্রণটা শেখান মূলত রাফ অ্যান্ড টাম্বল প্লে বা একটু শারীরিক কসরতপূর্ণ খেলার মাধ্যমে। মানে ওই যে কুস্তি করা বা দৌড়াদৌড়ি করা। হ্যাঁ হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন মায়েরা সাধারণত বাচ্চাদের খুব সাবধানে খেলান যাতে ব্যথা না পায়। কিন্তু বাবারা যখন খেলেন তারা হয়তো বাচ্চাকে শূন্যে ছুড়ে দিচ্ছেন, পিঠে চড়িয়ে ঘোড়া বানাচ্ছেন বা বালিশ ছোড়াছুড়ি করে যুদ্ধ করছেন। হ্যাঁ, যা দেখে মায়েরা পাশ থেকে অনেক সময় চিৎকার করে ওঠেন যে আরে পুড়ে যাবে তো, ব্যথা পাবে। ঠিক তাই, মায়েরা ভয় পেয়ে যান। কিন্তু বিজ্ঞান বলছে এই রাফ খেলার সময় বাচ্চার ব্রেনে একটা অ্যাড্রেনালিন স্পাইক হয়। মানে তার হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, সে কিছুটা ভয় পায়, শিহরিত হয়। কিন্তু পরক্ষণেই যখন সে বাবার সুরক্ষিত হাতে ফিরে আসে বা বাবা তাকে লুফে নেন, তখন তার নার্ভাস সিস্টেম বুঝতে পারে যে এই স্ট্রেস বা ভয়টা সাময়িক। ও, বুঝতে পেরেছি। রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের একদম প্র্যাকটিক্যাল মেকানিজম। ওয়াও! তার মানে ইমোশন কন্ট্রোল করা মানে শুধু বসে বসে জ্ঞান দেয়া নয়, বরং বাচ্চার নার্ভাস সিস্টেমকে ফিজিক্যালি ট্রেন করা। একদম, শরীর এবং মন একসাথে কাজ করে এখানে। আমি যদি বিষয়টাকে একটা গাড়ির সাসপেনশন বা ইমোশনাল শক অ্যাবজর্ভারের সাথে তুলনা করি, তাহলে মনে হয় খুব একটা ভুল হবে না। শক অ্যাবজর্ভার? দারুণ তুলনা। হ্যাঁ, মানে গাড়ি যখন এবড়ো-খেবড়ো রাস্তায় চলে, সাসপেনশন যেমন বড় বড় ঝাঁকুনিগুলোকে শুষে নিয়ে ভেতরের যাত্রীকে একটা মসৃণ অভিজ্ঞতা দেয়, বাবাও ঠিক সেইভাবেই কাজ করেন। ঠিক, খেলার ছলে বাচ্চার জীবনের প্রথম দিকের মানসিক স্ট্রেস বা ঝাঁকুনিগুলোকে সামলাতে শেখান। চমৎকার। এর ফলাফলটা আপনি বাস্তব জীবনেই দেখতে পাবেন। যে শিশুটি এই ইমোশনাল শক অ্যাবজর্বিং মেকানিজমটা শেখেনি, সে হয়তো হাত থেকে আইসক্রিম পড়ে গেলে রাস্তায় শুয়ে আধা ঘন্টা ধরে কান্নাকাটি করবে। যাকে আমরা ট্যান্ট্রাম থ্রো করা বলি। রাইট। কিন্তু যে শিশু বাবার সাথে এই ইন্টারঅ্যাকশনের মাধ্যমে নিজের ফ্রাস্ট্রেশন সামলাতে শিখেছে, সেই আইসক্রিম পড়ে গেলে সাময়িকভাবে কষ্ট পাবে ঠিকই, কিন্তু দ্রুতই সেই হতাশা থেকে বেরিয়ে আসবে। সে হয়তো বিকল্প কিছু ভাবার চেষ্টা করবে। একদম তাই। সোর্সে আরেকটা খুব জরুরি কথা বলা আছে, সামাজিক দক্ষতা নিয়ে। অন্যের প্রতি সম্মান বা এমপ্যাথির বিষয়টা। বাচ্চারা নাকি এটা বাবার আচরণ দেখেই শেখে। এটা কিভাবে কাজ করে? দেখুন, শিশুরা হচ্ছে স্পঞ্জের মতো। তারা চারপাশ থেকে সবকিছু শুষে নেয়।
তারা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করে তার বাবা অন্যের সাথে কিভাবে কথা বলছেন। উদাহরণস্বরূপ ধরুন বাবা রেস্টুরেন্টে ওয়েটারের সাথে কিভাবে কথা বলছেন বা ট্রাফিক জ্যামে আটকে থাকলে তিনি কতটা ধৈর্য দেখাচ্ছেন। ওহ, ট্রাফিক জ্যামে তো অনেকেই রেগে যান। ঠিক, আর বাচ্চারা পেছনের সিটে বসে সেটা নোটিস করে। কিংবা ধরুন মায়ের সাথে কোনো মতবিরোধ হলে বাবা সেটা কিভাবে সামলাচ্ছেন। বাবার এই আচরণগুলো দেখেই শিশুর মাঝে অন্যের প্রতি সহানুভূতির বীজ বোনা হয়। সমাজ হয়তো বলবে বাবারা আবেগহীন, কিন্তু সোর্স প্রমাণ দিচ্ছে যে একজন সক্রিয় বাবা আসলে শিশুর আবেগের সবচেয়ে নিরাপদ পরীক্ষাগার। হ্যাঁ, নিরাপদ পরীক্ষাগার, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমরা তো আবেগের কথা বললাম, কিন্তু আবেগের এই ভিত্তিটা যখন তৈরি হয়ে যায়, সোর্স বলছে এরপর শিশুর বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল বিকাশ শুরু হয়। রাইট, ব্রেইনের কগনিটিভ সাইডটা। সোর্স ম্যাটেরিয়ালের তথ্য অনুযায়ী বাবারা প্রায় বাচ্চাদের নতুন অভিজ্ঞতা নিতে উৎসাহ দেন। সেটা হতে পারে জটিল কোনো পাজল মেলানো, একসাথে বসে বই পড়া, বা হয়তো প্রকৃতির মাঝে পোকামাকড় খুঁজে বের করা। হ্যাঁ, এক্সপ্লোর করা আর কি। বলা হচ্ছে এই কৌতূহল উদ্দীপক পরিবেশ শিশুর স্বাধীন চিন্তাশক্তি ও প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়। আমার প্রশ্ন হল, বাবাদের এই উৎসাহ দেওয়ার স্টাইলটা কি মায়েদের চেয়ে খুব আলাদা হয়? সোর্স কেন বিশেষ করে বাবার এই ভূমিকার কথা বলছে? আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এর ভেতরের বিজ্ঞানটা বুঝতে পারব। গবেষণায় দেখা যায় মায়েরা সাধারণত প্রোটেক্টিভ হন। তারা অনেক সময় সমস্যাটা নিজে সমাধান করে দিয়ে বাচ্চাকে সাহায্য করতে চান, যাতে বাচ্চা কষ্ট না পায়। ঠিক। কিন্তু বাবারা সাধারণত বাচ্চাকে নিজেই সমস্যাটা সমাধান করতে উৎসাহ দেন, একটু পুশ করেন। আচ্ছা, যেমন ধরুন লিগো বা ব্লক মেলানোর ক্ষেত্রে? একদম পারফেক্ট উদাহরণ। ধরুন বাচ্চা একটা ব্লক কিছুতেই মেলাতে পারছে না আর রেগে যাচ্ছে বা হতাশ হয়ে যাচ্ছে। বাবা হয়তো ব্লকটা নিজে না মিলিয়ে দিয়ে বলবেন, আচ্ছা এটাকে একটু ঘুরিয়ে দেখলে কেমন হয়। মানে গাইড করছেন কিন্তু নিজে করে দিচ্ছেন না। রাইট। এই যে ফ্রাস্ট্রেশন বা হতাশার মুহূর্তে হাল ছেড়ে না দিয়ে আরেকটু চেষ্টা করার জন্য পুশ করা, এটা সরাসরি বাচ্চার ব্রেনের হার্ডওয়্যার পরিবর্তন করে দেয়। তার মানে এটা শুধু ভালো গ্রেড পাওয়া বা স্কুলে ফার্স্ট হওয়ার বিষয় নয়। ব্রেনের হার্ডওয়্যার পরিবর্তন বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? যখন কোনো শিশু একটি নতুন সমস্যার সমাধান করতে নিজে নিজে শেখে, তখন তার মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল পাথওয়ে তৈরি হয়। ওকে। বাবার এই ছোট ছোট পুশ করার কারণে বাচ্চার ব্রেনে একটা প্যাটার্ন তৈরি হয়। সে শেখে যে সমস্যা মানেই ভয় পাওয়ার কিছু নেই, এটা সমাধানের একটা রাস্তা নিশ্চয়ই আছে। বাহ, দারুণ তো বিষয়টা। সোর্সে যে বলা হয়েছে বাবা যুক্ত থাকলে শিশুর আচরণগত ঝুঁকি বা বিহেভিয়ারাল রিস্ক কমে যায়, তার মূল মেকানিজম এটাই। তার মানে সে সহজে হাল ছাড়ে না। ঠিক, যখন কোনো বাচ্চার সমস্যা সমাধানের দক্ষতা ভালো থাকে, তখন সে কোনো কঠিন পরিস্থিতিতে হতাশ হয়ে ভাঙচুর করে না বা নেতিবাচক আচরণ করে না, বরং সে যুক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। এই মানসিকতা তাকে শুধু একাডেমিকভাবেই নয়, বরং ভবিষ্যতে পেশাগত জীবনেও একজন সফল প্রবলেম সলভার হিসেবে গড়ে তোলে, তাই না? একদম তাই। সে চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। এটা শোনার পর আমার মনে হচ্ছে বাবাকে একজন চমৎকার ট্যুর গাইডের সাথে তুলনা করা যায়। ট্যুর গাইড? কিভাবে? একজন ভালো ট্যুর গাইড যেমন আপনাকে শুধু কোনো পুরনো ইমারত দেখিয়েই ছেড়ে দেন না, বরং সেই ইমারতের পেছনের ইতিহাস আর গল্প শুনিয়ে আপনার কৌতূহলের জগৎকে আরও বড় করে দেন। হ্যাঁ, নিজে থেকে এক্সপ্লোর করতে শেখান। ঠিক, বাবাও ঠিক সেভাবেই একটা সাধারণ পাজলের টুকরো বা বাগানের একটা ব্যাঙের ছাতার মাঝে শিশুর চিন্তার জগৎকে প্রসারিত করেন। তাকে শেখান কিভাবে পৃথিবীকে প্রশ্ন করতে হয়। একদম। এবং এই শেখার আগ্রহ বা লাভ ফর লার্নিং একবার তৈরি হয়ে গেলে তা সারা জীবন ওই শিশুর সাথে থেকে যায়। এতক্ষণ তো আমরা বাবার উপস্থিতির জাদুকরী সব দিক নিয়ে কথা বললাম, কিভাবে তা নিরাপত্তা দিচ্ছে, কিভাবে ইমোশনাল শক অ্যাবজর্বার হিসেবে কাজ করছে, কিভাবে ব্রেনের হার্ডওয়্যার বদলে দিচ্ছে। হ্যাঁ, পজিটিভ দিকগুলো। কিন্তু সোর্স ম্যাটেরিয়াল আমাদের একটি অত্যন্ত সংবিধানশীল এবং বাস্তবসম্মত দিকের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা নিয়ে কথা না বললে আমাদের এই আলোচনা আসলে অসম্পূর্ণ থেকে যাবে। আপনি কোন দিকটার কথা বলছেন? আমি বলছি সেই সব শিশুদের কথা। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, এমন লাখ লাখ শিশু আছে যাদের জীবনে দুর্ভাগ্যবশত বাবা নেই। এটা একটা রিয়েলিটি। হতে পারে বাবা মারা গেছেন, কিংবা মা বাবার সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে, অথবা অন্য কোনো কারণে বাবা পরিবারে অনুপস্থিত। তাহলে এই বাচ্চাদের কি হবে? তাদের মানসিক বিকাশ কি অসম্পূর্ণ থেকে যাবে?
এটা খুবই ইমোশনাল একটা জায়গা। ঠিক, কিন্তু এই জায়গাটিতেই সোর্স একটি চমৎকার এবং আশাব্যঞ্জক ধারণা নিয়ে এসছে। সোর্স স্পষ্টভাবে বলছে যে বাবার উপস্থিতি অশেষ গুরুত্বপূর্ণ হলেও এটি সুস্থ মানসিক বিকাশের একমাত্র শর্ত নয়। হ্যাঁ, এখানেই 1+ রুল বা অন্তত একজন নির্ভরযোগ্য প্রাপ্তবয়স্কের কথা বলা হয়েছে। রাইট। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে আমাদের চিরাচরিত পারিবারিক কাঠামোর ধারণা নিয়ে। আপনি ঠিক বলেছেন, বিষয়টা হলো শিশুর মস্তিষ্ক কিন্তু বায়োলজিক্যাল পরিচয় বা ডিএনএ পড়তে পারে না। মানে কে জন্মদাতা বাবা সেটা ব্রেন আলাদা করে বোঝে না। মা, শিশুর মস্তিষ্ক মূলত খোঁজে নির্ভরতা, ধারাবাহিকতা এবং নিঃশর্ত ভালোবাসা। সোর্স আমাদের নিশ্চিত করছে যে একটি স্নেহময় ও স্থিতিশালী পরিবেশে একজন একক মা বা সিঙ্গল মাদার কিংবা শিশুর দাদা-দাদি বা অন্য কোনো যত্নশীল আত্মীয় ঠিক সেই একই নিরাপদ আশ্রয় তৈরি করতে পারেন যা একজন বাবা করেন। আমি এই বিষয়টা নিয়ে একটু ভাবতে চাই। ধরুন একটা সার্কাস চলছে, ট্রাপিজ বা শূন্যে ঝোলা দড়ির খেলা। আচ্ছা, বাবার ভূমিকাটি হয়তো সেই সার্কাসের নিচে পাতা একটা চমৎকার মজবুত সেফটি নেট বা সুরক্ষা জালের মতো। খেলোয়াড় জানে যে নিচে নেট আছে, তাই সে নিশ্চিন্তে উড়তে পারে, নতুন স্কিল দেখাতে পারে। দারুণ উদাহরণ। কিন্তু যদি কোনো কারণে সেই নেটটি সরিয়ে নেওয়া হয়, তবে কি সার্কাস বন্ধ হয়ে যাবে? না, অন্য কোনো নির্ভরযোগ্য প্রাপ্তবয়স্ক, যেমন একজন সিঙ্গল মাদার বা দাদা-দাদি, সমানভাবে সেই নেটের কাজ করতে পারেন। একদম তাই। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন সিঙ্গল মাদারের জন্য তো এই কাজটা দ্বিগুণ কঠিন, তাই না? তাকে তো একই সাথে মায়ের যত্ন এবং বাবার সেই পুশ করা বা সেফটি নেটের কাজ দুটোই করতে হয়। এটা প্র্যাকটিক্যালি কিভাবে সম্ভব? এটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অসম্ভব নয়। একজন সিঙ্গল মাদার যখন এই দুই ভূমিকা পালন করেন, তখন তাকে খুব সচেতনভাবে কাজগুলো করতে হয়। ব্যালেন্স করতে হয় আর কি। হ্যাঁ, তাকে একই সাথে যেমন মমতা দিয়ে শিশুর ক্ষত সারিয়ে তুলতে হয়, তেমনি আবার সন্তান যখন নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায়, তখন তাকে সেই রাফ বা শক্ত সাপোর্টটাও দিতে হয়, যাতে সে হাল ছেড়ে না দেয়। তার মানে শূন্যতা রাখা যাবে না। একদম। মূল কথা হলো, শিশুর এমন কাউকে প্রয়োজন যার কাছে সে দিন শেষে ফিরে যেতে পারে, যার চোখে সে নিজের গুরুত্ব দেখতে পায়। সোর্স মেটেরিয়ালের এই বার্তাটি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি। সত্যি তাই। এটি সেই সব পরিবারকে দারুণভাবে আশ্বস্ত করে যারা নানা কারণে প্রথাগত কাঠামোর বাইরে অবস্থান করছেন। আপনি সিঙ্গল প্যারেন্ট হন বা জয়েন্ট ফ্যামিলিতে থাকুন, আপনি যদি কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে শিশুর জীবনে উপস্থিত থাকেন এবং তাকে ভালোবাসেন, তবে সে সুস্থভাবেই বেড়ে উঠবে। তার মানে দিন শেষে বাবা নানক বায়োলজিক্যাল পরিচয়ের চেয়েও কেয়ারগিভার বা যত্নশীল অভিভাবকের ভূমিকাটা অনেক বেশি জরুরি। ব্রেন শুধু দেখে যে বিপদে পড়লে কেউ একজন আমাকে ধরবে কিনা। ঠিক তাই। এবং যে শিশু এই নির্ভরতার জায়গাটি পায়, তার মানসিক বিকাশে কোনো বাধা থাকে না। আমরা আমাদের আজকের এই দারুণ আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো সোর্সের মূল বার্তাগুলোকে যদি আমরা একটু সামারাইজ করি বা এক সুতোয় গাঁথি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার। হ্যাঁ, 3টা মূল বিষয় উঠে আসে এখান থেকে। রাইট, শিশুর জীবনে একজন বাবার বা নির্ভরযোগ্য অভিভাবকের সক্রিয় ও স্নেহময় উপস্থিতি আক্ষরিক অর্থেই অমূল্য। এটি শিশুর একদম বেসিক নিরাপত্তাবোধ থেকে শুরু করে আবেগ নিয়ন্ত্রণ, সামাজিক দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রতিটি স্তরে একটা চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। হ্যাঁ, সোর্স ম্যাটেরিয়াল আমাদের 3টি মূল উপদেশের কথা খুব সুন্দরভাবে মনে করিয়ে দিয়েছে। প্রথমত, শারীরিক ও মানসিকভাবে উপস্থিত থাকুন। শুধু একই ঘরে সোফায় বসে থাকা নয়, বরং চোখের দিকে তাকিয়ে মন দিয়ে সন্তানের কথা শোনা। দ্বিতীয়টা হলো স্নেহ দেখানো। ঠিক, স্নেহ দেখান, কারণ আপনার ভালোবাসা আর প্রশ্রয় শিশুর আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো মজবুত করে। এবং তৃতীয়ত, একসাথে শিখুন। খেলা, গল্পের বই পড়া আর ছোট ছোট প্রবলেম সলভ করার মাধ্যমে সম্পর্ককে গভীর করুন। আমি এর সাথে শুধু এইটুকু যোগ করতে চাই যে আমরা সবাই কিন্তু সমাজ পরিবর্তনের কথা বলি। বড় বড় পরিবর্তন। হ্যাঁ, কিন্তু সোর্স আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই পরিবর্তনের শুরুটা হয় ঘরের ভেতরের ছোট ছোট আচরণ দিয়ে। শৈশবের সম্পর্কই সারা জীবনের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের ভিত্তি তৈরি করে। সত্যি তাই। একজন বাবা যখন সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটান, তখন তিনি শুধু তার সন্তানকেই ভালো রাখছেন না, তিনি আসলে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সহনশীল এবং এমপ্যাথেটিক
মানসিক সমাজ তৈরি করছেন। একদম পারফেক্টলি বলেছেন। আর যারা শুনছেন তাদের জন্য বিদায় নেওয়ার আগে সোর্সের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমি একটি গভীর ভাবনার বিষয় ছুড়ে দিতে চাই। আচ্ছা। একটু রিল্যাক্স হয়ে চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, প্রাপ্তবয়স্ক হিসেবে আজ আমরা আমাদের জীবনের কঠিন সময়গুলোতে যেভাবে স্ট্রেস বা মানসিক চাপ সামলাই, যেভাবে অফিস বা ব্যবসায় নতুন কোনো ঝুঁকি নিতে সাহস করি, যেভাবে অন্য একজন মানুষকে বিশ্বাস করি বা জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজি, এসবের পেছনের আসল কারণটা কি? ভাবার মতো বিষয়। হয়তো এইসবের পেছনে আমাদের নিজেদের শৈশবে কোনো এক শান্ত বিকেলে বাবার সাথে মেঝেতে বসে মেলানো কোনো পাজল গেম, পড়ে যাওয়ার পর বাবার হাত ধরে আবার উঠে দাঁড়ানো, বা পার্কে হাঁটার কোনো নীরব স্মৃতি আজও আমাদের অবচেতন মনে কাজ করে যাচ্ছে। এটা খুবই সম্ভব। আমাদের আজকের এই মানসিক শক্তির ভিত্তির শিকড় আমাদের নিজেদের ভেতরে ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে তা একবার নিজের মনের আয়নায় খুঁজে দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সম্পর্কগুলোর যত্ন নেবেন।